প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাধবপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ সুলাইমান, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, মাধবপুর উচ্চ বিদ্যালয়। আমি আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাব সমীকরণ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবা এবং অ্যাকাউন্টিং এর বেসিক জানতে হলে হিসাব সমীকরণ অবশ্যই জানতে হবে। হিসাব সমীকরণ জিনিসটা কি, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। আমরা সবাই জানি আধুনিক হিসাব বিজ্ঞানে একটি নির্দিষ্ট সময়ে সম্পদ সমান সমান দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণের সমান হয়। আর এটি নির্দিষ্ট সময়ে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করে বা সমতা বিধান করে তাকে বলা হয় হিসাব সমীকরণ। আচ্ছা, হিসাব সমীকরণের রূপটা হচ্ছে এ সমান এল প্লাস ই, এ ইকুয়াল টু এল প্লাস ই। নবম দশম শ্রেণীর বইয়ে হিসাব সমীকরণটা এভাবে দেওয়া আছে। তোমরা যখন উচ্চ মাধ্যমিকে উঠবা অথবা অনার্স লেভেলে যাবা তখন হিসাব সমীকরণের রূপটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস উ ই। যেহেতু নবম দশম শ্রেণীতে শুধু ই আছে, তাহলে আমি এখানে ই দিয়েই আজকে আলোচনা করব। আচ্ছা, এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত অংশ। এ সমান এল, এ সমান এল, এতটুকু যা আছে এখানে তাই ছিল। ই এর বর্ধিত রূপ হচ্ছে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। আচ্ছা, তাহলে আমি এগুলোর এক একটা ওয়ার্ড, এক একটা শব্দ লেটারের বিস্তারিত এখানে আলোচনা করব। এ সমান এল প্লাস ই। আচ্ছা, এ কি বোঝায়? অ্যাসেট, প্রতিষ্ঠানের সম্পদ। এগুলোকে আমরা হিসাব সমীকরণে এ দ্বারা প্রকাশ করি। তারপর এল লাইবিলিটিস। হিসাব সমীকরণে এল দ্বারা আমরা প্রতিষ্ঠানের যাবতীয় দায় বা লাইবিলিটিসকে এল দ্বারা প্রকাশ করা হয়। তারপর আসতেছে সি ক্যাপিটাল, মূলধন। হিসাব সমীকরণে সি দিয়ে আমরা কি করি? ক্যাপিটাল নির্দেশ করি। আর রেভিনিউ মানে কি? আয়। আর রেভিনিউ আয়। ইএক্স এক্সপেন্সেস মানে খরচ। ব্যবসা প্রতিষ্ঠানে যাবতীয় খরচকে হিসাব সমীকরণে ই দ্বারা ইএক্স দ্বারা প্রকাশ করা হয়। তারপর আসতেছে ডি। ডি কি? ড্রয়িংস মানে উত্তোলন। ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় উত্তোলন হিসাব সমীকরণে ডি দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে আমরা যদি লক্ষ্য করি হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ই। আমরা জানি হিসাব সমীকরণে সমান এ সমান এল প্লাস ই। আচ্ছা, এ যদি সম্পদ হয়, অ্যাসেট হয়, সমান সমান এল প্লাস ই। এখানে ইকুয়াল টু আছে, সমান সমান আছে। সমান সমান মানে কি? এ সাইড এটা প্লাস এটা সমান সমান, যোগফল কি হবে? সমান হবে। এটাই বলছে আধুনিক হিসাব বিজ্ঞানে সম্পদ সমান সমান কি হবে? দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমান। একটি নির্দিষ্ট সময়ে সমীকরণের মাধ্যমে বা যে সমতা প্রদান করা হয় বা প্রকাশ করা হয় তাকে বলা হয় হিসাব সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা এখন জানতে হবে অ্যাসেট বা সম্পদ জিনিসটা কি আসলে। সম্পদের সংজ্ঞা আমাদের বুঝতে হবে, সম্পদ চিনতে হবে সম্পদগুলো কি আসলে।
একটি ব্যবসা প্রতিষ্ঠানে কয়টি পক্ষ থাকে? আমরা নর্মালি 3টি পক্ষ হিসাব করতে পারি। একটা হচ্ছে মালিক, আরেকটা কি ব্যবসা প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে তৃতীয় পক্ষ। হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসারে ব্যবসায়ী এবং মালিক পৃথক সত্তা। ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক কি সত্তা? পৃথক সত্তা। আচ্ছা, সম্পদগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আওতাধীন বা অধিকারে যা থাকে এগুলোকে কি বলা হয়? সম্পদ বলা হয়, যার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের জন্য যেগুলো ব্যবহার করা হয়, অথবা যার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে এগুলোকে কি হিসাবে আখ্যায়িত করা হয়? সম্পদ হিসাবে আখ্যায়িত করা হয়। আচ্ছা, সম্পদ বিভিন্ন ধরনের হতে পারে। স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, তারপর অস্পর্শনীয় সম্পদ। আচ্ছা, স্থায়ী সম্পদগুলো কোনগুলো? যেগুলো ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সময়ের জন্য ব্যবহার করা হয়। চলতি সম্পদগুলো 1 বছরের ভিতরে। আচ্ছা, আর অস্পর্শনীয় মানে স্পর্শ করা যায় না এমন কিছু সম্পদ আছে ব্যবসা প্রতিষ্ঠানে। এগুলো কি? সুনাম, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে আমাদের অস্পর্শনীয় সম্পদ। তাহলে সম্পদ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের যা আয়ত্তাধীন থাকে বা যা অধিকারে থাকে, এবং এগুলো দ্বারা কি করা হয়? ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করার কাজে এগুলো ব্যবহার করা হয়। লাইবিলিটিস মানে কি? দায়। আচ্ছা, ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি সেটিকে বলা হয় দায়। তাহলে আমি বললাম কয়টি পক্ষ থাকে? আমরা যদি ব্যবসার মালিককে প্রথম পক্ষ মনে করি, ব্যবসায়ী দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষের যে দাবিগুলো থাকে সম্পদের উপর, এটাকে আমরা কি মনে করব? লাইবিলিটিস বা দায়। আচ্ছা, তৃতীয় পক্ষ কারা? হতে পারে ব্যাংক, বিমা, পাওনাদার। তাদের একটা দাবি যখন থাকে ব্যবসা প্রতিষ্ঠানে, তখন এই দাবিটাকে বলা হয় দায়। আচ্ছা, দায়ের যদি আমি একটা উদাহরণ দিই তাহলে কি হবে? বকেয়া বেতন, তারপরে পাওনাদার, এগুলো কি দায় হিসাবে ব্যবহৃত হয়, এবং এগুলো কি দ্বারা প্রকাশ করা হিসাব সমীকরণে? এল দ্বারা। আচ্ছা, তারপর আস্তে আস্তে কি? ক্যাপিটাল মানে কি? মূলধন। মূলধন আমাদের চিনতে হবে। আচ্ছা, ব্যবসা যখন শুরু করা হয়, মালিক ব্যবসায়ের মধ্যে নগদ টাকা, আসবাবপত্র, যন্ত্রপাতি এগুলো নিয়ে ব্যবসা শুরু করে। এইগুলোর মোট অর্থের পরিমাণটা আমরা কি হিসেবে আখ্যায়িত করি? মূলধন হিসেবে আখ্যায়িত করি। বছরের শুরুতে যখন ব্যবসা শুরু করার সময় যেগুলো নিয়ে আসে এগুলো মূলধন। আচ্ছা, অনেক সময় মালিক কি করে? বছরের মাঝামাঝি বা অন্য সময় আরও কিছু নগদ অর্থ বা পণ্যদ্রব্য ব্যবসায় নিয়ে আসে। এগুলো কি হিসাবে আখ্যায়িত করা হবে? এগুলো হচ্ছে অতিরিক্ত মূলধন। এই মূলধন হিসাব সমীকরণে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আর রেভিনিউ। রেভিনিউ মানে কি? আয়। ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় প্রাপ্ত, এই প্রাপ্তগুলোকে কি হিসাবে ব্যবহৃত হয়? আয় হিসাবে ব্যবহৃত হয়। আচ্ছা, আয়গুলো বারবার হয় এবং এগুলো 1 বছরের ভিতরে কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। তবে কোনো ক্ষেত্রে আয় 1 বছরে নিঃশেষ হয় না, তখন ব্যবসা প্রতিষ্ঠান সেটি কি হিসাবে লিপিবদ্ধ করবে? এটা আমাদের একটা প্রশ্ন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এটা বুঝতে হবে। আমরা জানি একটি আর্থিক বছরের ভিতরে ব্যবসা প্রতিষ্ঠান ব্যয়টাকে, আয়টাকে লিপিবদ্ধ করে। এখন এই আয়টা 1 বছরে নিঃশেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আয়গুলো 1 বছরে নিঃশেষ হয় না, তখন এই আয়টা ব্যবসা প্রতিষ্ঠানের দায় হিসাবে লিপিবদ্ধ করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে আয়গুলো যখন একটি বছরে নিঃশেষ হয় না, এগুলো পরবর্তী 1 বা একাধিক বছরে এর প্রভাব থাকে, তখন এটি কী হিসাবে ব্যবহৃত হবে? দায়। ব্যবসা প্রতিষ্ঠানের আয় আর দ্বারা হিসাব সমীকরণে প্রকাশ করা হয়, যেটি রেভিনিউ হিসাবে, আর এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে রেভিনিউ। এটা হচ্ছে আয় হিসাবে ব্যবসা সমীকরণে আর হিসাবে ব্যবহৃত হয়।
তারপর হিসাব সমীকরণের আরেকটা অংশ হচ্ছে এক্সপেন্স, ব্যয়। ব্যয়টা কি এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। ব্যয় হচ্ছে একটি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, একটি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বা একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অনেক ধরনের জিনিস বা বস্তু প্রয়োজন হয়। এগুলো ক্রয় করার জন্য বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এই প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করার যে অর্থ ব্যয় করা হয়, যে অর্থ দরকার পড়ে, এগুলোকে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের এক্সপেন্স বা খরচ হিসেবে আখ্যায়িত করি। এর যদি উদাহরণ দিই তাহলে বেতন, বাড়ি ভাড়া, অফিস ভাড়া, বিজ্ঞাপন, এগুলো কি ব্যয় হিসেবে আমরা আখ্যায়িত করি। এগুলো এক্সপেন্স বা খরচ নামে পরিচিত। আচ্ছা, ব্যয়ের ক্ষেত্রেও ব্যয়গুলো প্রতিষ্ঠানে বারবার হয় এবং এক বছরে এই খরচটা নিঃশেষ হয়ে যাওয়ার কথা। অনেক সময় এই ব্যয় এক বছরে নিঃশেষ না হয়ে পরবর্তী এক বা একাধিক বছরে এর প্রভাব থাকে। আচ্ছা, এখন এই এক বা একাধিক বছরে যে ব্যয়টা থাকলো, এই ব্যয়টা আমরা প্রতিষ্ঠানে বা ব্যবসা প্রতিষ্ঠানে কি হিসাবে লিপিবদ্ধ করবে? আয় যেহেতু দায় হিসাবে লিপিবদ্ধ হই, ব্যয়টা হবে সম্পদ। এক বা একাধিক বছরে যখন এর প্রভাব থাকবে, এটি কি হিসাবে লিপিবদ্ধ হবে? সম্পদ হিসাবে লিপিবদ্ধ হবে। একটি উদাহরণ দিচ্ছি তোমাদের। ধরো বিজ্ঞাপন প্রদান করা হলো। আচ্ছা, আমরা জানি বিজ্ঞাপন এক বছরের জন্য বা 1 মাস বা 2 মাস যাই হই, 1 বছরের জন্য প্রদান করা হয়। বিজ্ঞাপন 500 টাকা, এক বছরে নিঃশেষ হয়ে গেছে, পরবর্তী বছর আবার বিজ্ঞাপন দিতে হবে, পরবর্তী বছর আবার বিজ্ঞাপন দিতে হবে। এখন যদি বলা থাকে বিজ্ঞাপন 3 বছরের জন্য, তাহলে এটাও তো ব্যয়। আমরা 1 বছরের হিসাবটা এক্সপেন্স হিসাবে লিপিবদ্ধ করব, প্রতিষ্ঠান লিপিবদ্ধ করবে। এখন এখানে বলা আছে বিজ্ঞাপন 3 বছরের জন্য প্রদান করছে, তাহলে কি হবে? তাহলে এখানে 2 বছর বিজ্ঞাপনটা প্রভাব থাকতেছে আমাদের। তাহলে এইটা কি হবে? বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে ব্যয়টা আমার কি হচ্ছে? বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপনটা আমার কি? সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠানে কি হবে? সম্পদ হিসেবে গণ্য হবে। তাহলে ব্যয় যদি 1 বছরে নিঃশেষ না হয়ে পরবর্তী বছরে এর প্রভাব থাকে, তখন ব্যয়টা কি হয়ে যায়? আমাদের সম্পদ হিসেবে আখ্যায়িত হয়। এই জিনিসটা, এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাকাউন্টিংয়ের ছাত্র হিসেবে তোমাদের খুবই দরকার এটা মনে রাখার, যে ব্যয়গুলো যদি 1 বছর নিঃশেষ না হয়, এগুলো আমাদের সম্পদ হিসেবে আখ্যায়িত হয়। হিসাব সমীকরণের সর্বশেষ যে বিষয়টা ডি হচ্ছে কি? ড্রয়িংস, মানে কি? উত্তোলন। আচ্ছা, এটা তোমাদের বুঝতে হবে উত্তোলন জিনিসটা কি এবং উত্তোলন জিনিসটা কিভাবে লিপিবদ্ধ করা হয়। উত্তোলন মানে কি? উঠিয়ে নেওয়া, তাই না? ব্যবসায়ের মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ প্রয়োজনে যেগুলো উঠিয়ে নেই বা নিয়ে যায়, এটা আমাদের উত্তোলন হিসাবে গণ্য হয়। হতে পারে নগদ টাকা, হতে পারে কোনো পণ্য। আচ্ছা, নগদ টাকা ব্যবসায়ের মালিক নিজ প্রয়োজনে নিয়ে গেল, তখন এর জন্য একটা জাবেদা হবে উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন তিনি কি করলেন? নগদ টাকা নিলেন না, কি নিলেন? পণ্য। মালিক নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করলেন, তখন কি হবে? তখন নগদ টাকা তো হয় নাই, তাহলে উত্তোলন ডেবিট, পণ্য জন্য কি হবে? ক্রয় হিসাব ক্রেডিট। কারণ আমি এই পণ্যটা ক্রয় মূল্যে লিপিবদ্ধ করলাম, একটা প্রতিষ্ঠানের আমি মালিক হিসাবে কি করলাম? ক্রয় মূল্যে লিপিবদ্ধ করলাম। এখন পণ্যটা চলে গেছে ব্যবসা থেকে, তাহলে নগদ টাকা তো যায় নাই, পণ্য হিসাবে কোনো হিসাব লেখা হয় না, তাহলে কি হিসাবে ক্রেডিট করব? ক্রয় হিসাবে ক্রেডিট করব। তাহলে মোটামুটি এটা হচ্ছে কি? হিসাব সমীকরণের ALCRED, অর্থাৎ সম্পদ, দায়, মূলধন, আয়, খরচ, উত্তোলন এর সংজ্ঞাগুলো, যেগুলো আমাদের বুঝতে হবে কোনটি সম্পদ, কোনটি দায়, কোনটি মূলধন, কোনটি আয়, কোনটি খরচ ইত্যাদি। আচ্ছা, এগুলো
আমাদের জানা থাকলে আমরা কি করতে পারবো, হিসাব সমীকরণের প্রভাব যেটা বলে, হিসাব সমীকরণের প্রভাবটা আমরা আলোচনা করতে পারবো। অন্য ক্লাসে আমি হিসাব সমীকরণের প্রভাব নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু হিসাব সমীকরণ, শুধু হিসাব সমীকরণের উপাদানগুলোর বিস্তারিত আলোচনা করলাম। এখন আমার কথা হচ্ছে, আমাদের আজ থেকে হিসাব সমীকরণটার যে বর্ধিত অংশ, এটা আমাদের ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার হতে হলে আমাদের এই জিনিসগুলো অবশ্যই বুঝতে হবে। আশা করি তোমরা এই হিসাব সমীকরণ যে বর্ধিত অংশটা তোমরা বুঝতে পারছো এবং তোমরা নিয়মিত ক্লাস করবা, নিয়মিত ক্লাসগুলো শুনবা। অনলাইনে যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলো শুনবা, শোনার পর এগুলো বারবার অনুশীলন করবা। তার বাড়িতে পড়াশোনা করতে হবে, কারণ মহামারী, করোনা ভাইরাসের মহামারীর কারণে পৃথিবীর প্রায় সকল দেশে স্কুল কলেজ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু আমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। আমাদের এই অনলাইনের ক্লাসগুলো তোমরা ভালোভাবে যদি শুনো, ভালো করে আয়ত্ত করো, তখন আমাদের সার্থকতা। আশা করি সকলে ভালো থাকবা, নিরাপদে থাকবা, পড়াই থাকবা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।